জানুয়ারির ২৬ তারিখ সকাল তখন বেলা ১১টা বাজে। মধ্যপ্রাচ্যের শীতকালীন রোদ ঝলমল করছে নেগেভ মরুভূমির ওপর। ইসরায়েলের নেফতিম এয়ারবেস, যেখানে সাধারণত এই সময়টায় একটা গা ছমছম করা নীরবতা থাকে। পাইলটরা হয়তো ব্রিফিং রুমে বসে কফি খাচ্ছিলেন, টেকনিশিয়ানরা রুটিন মেইনটেনেন্সের কাজ সারছিলেন, রাডার অপারেটররা স্ক্রিনের দিকে অলস চোখে তাকিয়েছিলেন। কেউ কল্পনাও করেননি যে আজকের এই শান্ত সকালটা কয়েক মিনিটের মধ্যেই পাল্টে যাবে এমনভাবে যে পরিবর্তন কয়েক ঘন্টায় গোটা বেস জুড়ে একটা আতঙ্কের ঢেউ বয়ে যাবে। প্রথম সংকেতটা এলো রাডার রুম থেকে। একজন জুনিয়র অপারেটর হঠাৎ তার স্ক্রিনে একটা অস্বাভাবিক কিছু দেখলেন। একটা বিন্দু ক্ষণিকের জন্য জ্বলে উঠল, তারপর মিলিয়ে গেল। তিনি ভাবলেন হয়তো সিস্টেমের গ্লিচ হতে পারে, কিন্তু পাখির ঝাঁক কিংবা আবহাওয়াজনিত কোনো ইন্টারফারেন্স। কিন্তু কয়েক সেকেন্ড পরই সেই বিন্দু আবার দেখা গেল, এবার একটু বেশি সময়ের জন্য, তারপর আবার উধাও। অপারেটররা এবার একটু নড়ে চড়ে বসলেন, পাশের সিনিয়র অফিসারকে ডাকলেন, দুজন মিলে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর আবার সেই বিন্দু, এবার আরও স্পষ্ট, আরও কাছে। এর ঠিক তখনই গোটা রাডার রুমে যেন বিদ্যুৎ খেয়ে গেল। কেউ একজন চিৎকার করে বললেন, এটা বিমান। কারো মুখে কোনো কথা নেই, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে উন্নত বলে মনে করা হয়। তাদের বিখ্যাত আয়রন ডোম সিস্টেম ২৪ ঘন্টায় সজাগ। এই সিস্টেম একসাথে প্রায় ২০০টি টার্গেট লক করতে সক্ষম এবং একই সময়ে ৫০টির বেশি টার্গেট হামলা চালাতে পারে। তাদের পঞ্চম প্রজন্মের রাডার ৪০০ কিলোমিটার দূরের একটি ছোট ড্রোনকেও ধরে ফেলতে পারে। এরকম একটা দুর্ভেদ্য দেয়াল ভেদ করে কিভাবে একটা বিমান ঢুকে পড়লো, সেটা কারো মাথায় ঢুকছিল না। রাডার রুমে তখন তীব্র আলোচনা শুরু হয়ে গেছে। কণ্ঠস্বর উঁচু হচ্ছে, প্রত্যেকে নিজ নিজ মনিটরে চোখ রেখে তথ্য বিশ্লেষণ করছেন। বিমানটা একবার দেখা যাচ্ছে, কয়েক সেকেন্ড পরে আবার পুরোপুরি হারিয়ে যাচ্ছে, যেন কেউ একটা সুইচ অন অফ করছেন। এই ধরনের আচরণ সাধারণত কোনো বিমানের পক্ষে সম্ভব নয়। একজন সিনিয়র অফিসার কিছুক্ষণ বিশ্লেষণের পর যা বললেন তা শুনে ঘরের সবার মুখ সাদা হয়ে গেল। তিনি বললেন, এটা স্টেলথ ফাইটার জেট। শুধু স্টেলথ নয়, এটা রাশিয়ার তৈরি। আর এই কথা শোনার পর একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খেতে লাগলো, রাশিয়া কেন ইসরায়েলের আকাশে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। রাডার ডেটা বিশ্লেষণ করে জানা গেল বিমানটা তখন ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ বন্দর এলাকার কাছাকাছি ঘুরছে। এটা কোনো দুর্ঘটনা নয়, বিমানটা পরিকল্পিতভাবে সেই এলাকায় অবস্থান নিয়েছে। আর তখনই চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া গেল যে এটা রাশিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান Su-57 ফেলন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টেলথ ফাইটার জেটগুলোর মধ্যে একটি। এই বিমান এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা রাডারের চোখ ফাঁকি দেওয়ার জন্যই জন্মেছে। বলা হয়ে থাকে আমেরিকার সবচেয়ে উন্নত AU রাডার সিস্টেমেও এটা বোকা বানাতে পারে। শব্দের প্রায় ২.৫ গুণ গতিতে উঠতে পারে এই দৈত্য, আর একসাথে প্রায় ১২ টন পর্যন্ত মারণাস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ এটা শুধু একটা বিমান না, এটা আকাশের একটা চলন্ত অস্ত্রাগার। এয়ারবেসে তখন সাইরেন বাজছে, পাইলটরা দৌড়াচ্ছেন হ্যাঙ্গারের দিকে। গ্রাউন্ড ক্রু শেষ মুহূর্তে প্রস্তুতি সারছেন। কারো এক সেকেন্ডের সময় নষ্ট করার উপায় নেই, কারণ যে বিমান একবার ইসরায়েলের আকাশে ঢুকে গেছে, সে দ্বিতীয়বার আসার আগেই আকাশের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে। আর সেই লক্ষ্যই দ্রুত সিদ্ধান্ত না হলেও ইসরায়েলের সবচেয়ে আধুনিক দুটি F-35 লাইটনিং II যুদ্ধ বিমান আকাশে পাঠানো হবে। F-35 মূলত তৈরি করা হয়েছে স্টেলথ বিমান মোকাবেলা করার জন্যই। আমেরিকার প্রযুক্তির এই বিমান পৃথিবীর অন্যতম সেরা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। ইসরায়েলের ভরসা ছিল F-35 যদি আকাশে ওঠে তাহলে Su-57 কে ধরা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু Su-57ও কম নয়। এই বিমান লাগানো আছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম, যা প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে যে কোনো শত্রু বিমানকে শনাক্ত করতে পারে। তাই রাশিয়ার পাইলট বুঝে গেছেন যে তার দিকে দুটো বিমান ধেয়ে আসছে। কিন্তু তিনি যা করলেন তা দেখে ইসরায়েলি পাইলটরা বিস্মিত হয়ে গেলেন। Su-57 পালালো না, বরং তারা মনে করেছিল যে ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে চলছে, যেন সে চাইছে ইসরায়েলি বিমানগুলো কাছে আসুক, যেন সে একটা খেলা খেলছে, বিড়াল ইঁদুরের খেলা। কিন্তু এখানে প্রশ্ন হলো, বিড়ালকে আর ইঁদুরকে? রাশিয়ার বিমানটা অবস্থান বদলে বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে সরে গেলেন। একটা F-35 সরাসরি তার সামনে চলে এলো। দুটো বিমান মুখোমুখি। সাধারণত এই রকম পরিস্থিতিতে যে কোনো অনুপ্রবেশকারী বিমান দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু রাশিয়ান পাইলট নড়লেন না। ইসরায়েল
ইসরায়েলি পাইলটরা অবাক হয়ে লক্ষ্য করলেন এই লোক ভয় পাচ্ছে না, একটুও না, বরং সে এমনভাবে উঠছে যে সে নিজের বাড়ির উঠোনেই ঘোরাফেরা করছে। তারপর যা ঘটলো তা সবাইকে হতভম্ব করে দিল। ইসরায়েলি পাইলটরা যখন Su-57কে লক করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে রাশিয়ান পাইলট তার বিমান থেকে একটা মিসাইল বের করে ফেললেন, কিন্তু মিসাইল ছুড়লেন না, শুধু বের করলেন। এটা ছিল একটা সতর্ক বার্তা, একটা পরিষ্কার বার্তা, আমি প্রস্তুত, তোমরা যদি আক্রমণ করো আমিও ছাড়ব না। মিসাইল প্রস্তুত করেই তিনি দ্রুত সরে যেতে শুরু করলেন, কিন্তু এই পুরো সময়টা রাশিয়ান বিমান একটা কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছিলেন, তা হলো তথ্য সংগ্রহ। আর এখানে আসল ভয়ের জায়গা, Su-57তে লাগানো আছে এমন অত্যাধুনিক সেন্সর যা কোনো দেশের আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া মাত্রই সেই দেশের রাডার সিস্টেম, ডিফেন্স নেটওয়ার্ক, ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং সামরিক অবকাঠামোর বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করে নিতে পারে। মানে বুঝতেই পারছেন, যতক্ষণ এই বিমান ইসরায়েলের আকাশে ছিল ততক্ষণ সে ইসরায়েলের সামরিক গোপনীয়তা চুষে নিচ্ছিল, আর ইসরায়েল কিছু করতেই পারছিল না। তবে মিসাইল বের করার কারণে Su-57 স্টেলথ সুবিধা কিছুটা কমে গেল, কারণ মিসাইল যখন বেরিয়ে আসে তখন বিমানের ক্রস সেকশন বেড়ে যায় এবং রাডারে সেটা তুলনামূলকভাবে সহজে ধরা পড়ে। ইসরায়েলের সেন্সর এবার তাকে আগের চেয়ে ভালোভাবে ট্র্যাক করতে পেরেছিল, আর ঠিক সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো আর অপেক্ষা নয়, দুটো মিসাইল ছুড়ে গেল Su-57 দিকে। এবার আসল পরীক্ষা। রাশিয়ান পাইলট জানেন যদি তিনি দ্রুত সীমানার বাইরে বেরিয়ে যেতে পারেন তাহলে মিসাইল আরও কিছু করতে পারবে না, কিন্তু সমস্যা হলো এই মিসাইলগুলো সাধারণ মিসাইল নয়। এগুলোতে থাকা সেন্সর একবার টার্গেট লক করলে সেটাকে ছায়ার মতো অনুসরণ করে, ডানে যাও, বাঁয়ে যাও, উপরে ওঠো, নিচে যাও, মিসাইল পিছু ছাড়বে না। কিন্তু রাশিয়ান পাইলট মোটেও খাপে চাননি। এবারের পেছন কারণও রয়েছে। Su-57তে লাগানো রয়েছে শক্তিশালী JY-86 ইলেকট্রনিক জ্যামার। এই জ্যামার বিমানের চারপাশে প্রায় 47 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা কোনো ইলেকট্রনিক সিগন্যাল ব্লক করে দিতে পারে। অর্থাৎ মিসাইল যদি এই 47 কিলোমিটারের মধ্যে আসে তখন তার গাইডেন্স সিস্টেম অন্ধ হয়ে যাবে আর সেই টার্গেট দেখতে পারবে না। কিন্তু এটা সমস্যা ছিল। 47 কিলোমিটার শুনতে অনেক মনে হলেও যুদ্ধবিমানের গতিতে এটা খুবই কম দূরত্ব। মিসাইল যদি সেই সীমার মধ্যে ঢুকে পড়ে এবং জ্যামার কাজ না করে তাহলে সব শেষ। তাই রাশিয়ান পাইলট শুধু জ্যামারের উপর ভরসা রাখেননি, তিনি একটা অবিশ্বাস্য কৌশল অবলম্বন করেছেন। মুহূর্তের মধ্যেই তিনি বিমানটিকে খাড়া উপরের দিকে তুলে ফেললেন, যেন একটা রকেট উৎক্ষেপণ হচ্ছে। প্রায় 1000 কিলোমিটার সোজা উপরে উঠে গেলেন। মিসাইলগুলো তার পেছনে পেছনে ছুটছে, আর ঠিক তখনই তিনি হঠাৎ করেই বিমানকে দ্রুত নিচে নিয়ে আসলেন। এই আকস্মিক উচ্চতা পরিবর্তন, উপর থেকে সাথে সাথে নিচে নামা, এটা মিসাইল সেন্সরকে বিভ্রান্ত করে ফেলেছে। মিসাইলের কম্পিউটার টার্গেট এই অস্বাভাবিক আচরণ প্রক্রিয়া করতে গিয়ে কিছুটা সময় হারালো। ঠিক সেই কয়েক সেকেন্ডের ফাঁকে Su-57 তার পূর্ণ গতিতে ছুটে সীমানার বাইরে চলে গেলেন। মিসাইল আর ধরতে পারল না, রাশিয়ান পাইলট নিরাপদে চলে গেলেন। পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো কয়েক মিনিটের ব্যাপার ছিল, কিন্তু এই কয়েক মিনিট ইসরায়েলের জন্য কয়েক যুগের সমান। কারণ এই কয়েক মিনিটে তাদের গর্বের আয়রন ডোম, তাদের পঞ্চম প্রজন্মের রাডার, তাদের অত্যাধুনিক F-35 সবকিছু মিলেও একটা রাশিয়ান বিমানকে আটকাতে পারেনি। বিমানটা ঢুকছে, যা খুশি করছে, তথ্য নিচ্ছে এবং নিরাপদে চলে যাচ্ছে। এই ঘটনার পর বিশ্ব রাজনীতির মহলে প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটা কোনো দুর্ঘটনা নয়, উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন। রাশিয়া বিশ্বকে দেখাতে পেরেছে যে তাদের প্রযুক্তি কতটা উন্নত। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তারা না স্বীকার করছে না অস্বীকার করছে। এর নীরবতা অনেক কিছুই বলে দেয়, কারণ ইসরায়েল সাধারণত কোনো নিরাপত্তা হুমকির ব্যাপারে চুপ থাকে না। তাহলে এবার তারা কেন চুপ? অনেকে মনে করছেন ইসরায়েল হয়তো চাইছে না এই ঘটনা বড় হোক, কারণ এটা স্বীকার করা মানে হলো তাদের নিজের দুর্বলতাটা স্বীকার করে নেওয়া। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, যদি এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে ইসরায়েল এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। দুই দেশের মধ্যে এখন পর্যন্ত একটা অলিখিত সমঝোতা রয়েছে, বিশেষ করে সিনিয়র আকাশ সীমানা নিয়ে, কিন্তু এই ঘটনা সেই সমঝোতায় ফাটল ধরে দিতে পারে। আর যদি সত্যি ফাটল ধরে তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। সেটা কারোর জন্যই ভালো খবর হবে না।